শুভেচ্ছা সবাইকে। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে যারা ভয়েস মেইলের সাথে যুক্ত আছেন, ভয়েস মেইলের লাইভ স্টুডিওতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জায়েদ সোহেল। আমাদের প্রতিদিনকার আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা, আর আজকের যে সাম্প্রতিক বিষয়ের প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি, শেষ কথার শেষ কোথায়। এই শেষ কথার শেষ কোথায় এই প্রতিপাদ্য নিয়ে কথা বলতে আমাদের লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও আওয়ামী লীগ নেতা ডক্টর আনসারুল করিম। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আর প্রথমেই জনাব ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই এমন প্রবাদ আমরা শুনতে পাই। প্রকৃত অর্থে আসলে এই শেষ কথাটির কোথাও কি কোনো জায়গায় শেষ আছে কিনা? ধন্যবাদ। প্রথমে আমি ভয়েস মেইলের সকল দর্শক, দেশে এবং বিদেশে যারা লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি সবাইকে এই মাঘের শীতে আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে প্রচলিত অনেকগুলি প্রবাদ আছে, সেটা ঠিক, যেমন রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই। কিন্তু রাজনীতিতে এমন ধারায় এবং দিকে এখন অগ্রসর হয়েছে, মনে হয় এই সমস্ত প্রবাদের ইতি টানা দরকার। যেমন আমরা আরেকটা কথা শুনি যে পুরান বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরান মদ, গণতন্ত্র, সংবিধান, এই সমস্ত বিষয়গুলি সব তালগোল পাকিয়ে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, তখন মনে হয় যে এটা শেষ হওয়াই দরকার। শেষ কথা নেই বলতে যে কথাটা বোঝানো হয়, তার মানে রাজনীতিতে আমি আজকে সকালবেলা একটা কথা বলবো, দুপুরবেলা একটা কথা বলবো, রাত্রিবেলা করার সময় আরেকটা কাজ করবো। সুতরাং এইটাকে যদি আমরা বলি যে রাজনীতি শেষ বলতে কোনো কথা নেই, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা একটা মিনিংলেস কথা। রাজনীতির অবশ্যই শেষ থাকতে হবে। আমি যদি বলি যে আমি ওই নির্দিষ্ট স্থানে যাব, তাহলে আমাকে ওটাকে ফিক্স করতে হবে, আমার ভিশন থাকতে হবে, আমার এইম থাকতে হবে। সেটা যাওয়ার জন্য আমি ওখানে গিয়ে আমি শেষ করব, তারপর যদি আমার ফার্দার ভিশন থাকে সেটা আমি ফোকাস করতে পারি। কিন্তু আমি যদি বলি যে ওই পয়েন্ট থেকে আমি যদি শুধু শিফট করতে থাকি এবং কথাটা বলতে থাকি যে রাজনীতির কোনো শেষ করতে কোনো কথা নাই, এটা আমার কাছে মনে হয় একটি অবান্তর। কিন্তু রাজনীতিতে আমরা যেটা দেখতে চাই যে উত্থান পতনের যে রাজনীতি, এখানে তো কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় কারো না কারো অধ্যায় শেষ হয়ে যায়, আবার নতুন জায়গা থেকে শুরু হয়। আবার এই শুরুটা ঠিক যেমন ভাবে রাজনৈতিক দলগুলোতে যেভাবে রাজনীতির শুরুটা হয়, ঠিক সবকিছু মিলে আমরা যেটা মনে হয় যে আপনার কি মনে হয় না যে রাজনীতির একটি কোন একটি জায়গায় যে ভিশনের কথা বলছে, যে অ্যাম্বিশন, ভিশন, এসবের পরে আসলে আর রাজনীতি অবশিষ্ট কি থাকে না? সেই কথা বলতে গেলে যেহেতু আমরা আমাদের ৭২ সংবিধান থেকে যদি আমরা শুরু করি, দেখা গেল যে সংবিধানকে অনেকবার পরিবর্তন, এখন আমরা ৫৫ সংশোধনী পর্যন্ত এসেছি। প্রত্যেকটি বাড়ি যারা ক্ষমতায় থাকে এবং সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা তাদের সুযোগ সুবিধা নিয়ে এই পরিবর্তনগুলি করেছে, আমি গ্রস ভাবে যদি কথাটা বলি। কিন্তু বর্তমান সময় যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনের আগে দিয়ে ৫৫ সংশোধনী হওয়ার পর যত আইনজ্ঞ, সংসদ মানে সংবিধান বিশারদ সকলে কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে এই সংবিধানকে বিশ্লেষণ করেছে। তারা অনেকগুলি লুপহোলস যেটা বলে, ফাঁকফোকর যেটা বলে, এই সংবিধানে কিন্তু সেটা রয়ে গেছে। এখন আমি যদি বেসিক কথাটা বলি যে একটা নাগরিকের জন্য এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের নাগরিকের যে অধিকার, সেই অধিকারের প্রশ্নে এবং নাগরিকদের যে সুযোগ সুবিধা পাওয়ার প্রশ্নে, তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের প্রশ্নে সংবিধান যদি সেটাকে প্রকাশ করতে ব্যর্থ হয়, সংবিধান যদি গণমানুষের দেশের দাবিগুলি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে এই সংবিধানের সেই ফাঁকফোকর গলে ঠিকই গণতন্ত্রের নামে হোক, স্বৈরতন্ত্রের নামে হোক, সবকিছু ওই ফাঁক করে বেরিয়ে এসে। আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে এমন কোন পরিবেশ বিরাজ করছে যেখানে সংবিধানের ফাঁক ফোকর দিয়ে কোন একটি জায়গায় এসেছে রাজনীতি? আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় এখন বিষয়টা সেখানে এসেছে, যে কারণেই ওই শেষ কথা বলতে, রাজনীতির শেষ কথা বলতে, এই কথাটা এত কনফিডেন্সের সাথে কেন বলে? কারণ তারা জানে
যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে, পট পরিবর্তনের সাথে সাথে ওই ধারার সাথে তাল মিলিয়ে চলতে পারার বলে। আমি আসছি আপনার কাছে, ডক্টর আনসার করিম, আপনি কি এই শহীদুজ্জামান যেভাবে বলছিলেন যে সংবিধানের অপব্যাখ্যা যেটা বলছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে সংবিধানের একটি সুযোগ আমরা গ্রহণ করে আমরা ঠিক গণতন্ত্রকে রুদ্ধ করছি, এই অভিযোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অনেক ধন্যবাদ। বিশেষ করে ভয়েস মেরিনা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা, শ্রোতা যারা শুনছেন, আমাদের দেখছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের শহীদুজ্জামান সাহেব একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছেন, আমি তার সাথে হয়তো সম্পূর্ণ একমত না। কারণ রাজনীতির শেষ নাই অথবা শেষ কথা নেই, এই কথাটা কিন্তু কনটেক্সচুয়াল। আপনি কোন কনটেক্সটে বলতেছেন তার উপর নির্ভর করবে, এটা একটা আপেক্ষিক জিনিস। রাজনীতির শেষ নেই, মানুষের রাজনীতি মানে সমাজ, সমাজকে নিয়ে চলি, তার নাম রাজনীতি। সমাজ নিয়োজক পরিবর্তনশীল, এটা একটা ডাইনামিক প্রসেস। ডাইনামিক প্রসেসে আপনি কোনো জায়গায় ফিক্স থাকবেন সেটা হয় না। আপনাকে সমাজের পরিবর্তনের সাথে সাথে আভ্যন্তরীণ তার গতি, সেই গতির সাথে মিলিয়ে আপনাকে চলতে হবে। ঠিক সংবিধান, সেটাও একটা সামাজিক প্রেক্ষাপটে আপনাকে চিন্তা করতে হবে। এটা এবং ঐশী বাণী নয় যে সংবিধান পরিবর্তন করা যাবে না। সমাজের প্রয়োজনে যখন যারা ক্ষমতায় আসেন, তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সংবিধানের প্রয়োজনে পরিবর্তন নিয়ে আসেন। উনি সঠিকভাবে বলেছেন যে ক্ষমতাসীন দল যখনই আসছে তখন তারা তাদের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে। কিন্তু এই মুহূর্তে সংবিধানের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা অনেকটা বাধ্যতামূলক ভাবে পরিবর্তনটা আনতে হয়েছে। এমন না যে শাসক দল তারা ইচ্ছে করে এটাকে পরিবর্তন করছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যেই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের মূল সংবিধানের সাথে সামঞ্জস্য, তাকে পরিবর্তন করার জন্য একটা রায় এসেছিল। সে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের সংশোধন এনেছে। এই সংবিধানের সংশোধনটা এটা কারো ব্যক্তিগতভাবে ইচ্ছার উপর নির্ভর করে নাই, সেটা একটা নির্বাচিত সংসদে আলোচিত হয়ে এবং অনেক ধরনের বিষয় বিশ্লেষণ করে সংশোধন হচ্ছে। হ্যাঁ, এই সংশোধনটা অনেকের কাছে এটা গ্রহণযোগ্য না, এই সংশোধনটা অনেকের কাছে গ্রহণযোগ্য, কিন্তু সেই যে গ্রহণযোগ্য না, এই কথাটা যদি আবার গ্রহণযোগ্য আকারে আনতে হয়, তাহলেও একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। হয় গণতান্ত্রিক পথে নির্বাচিত হয়ে আনতে হবে, অথবা একটা কোর্টের রায়ের মাধ্যমে আনতে হবে। আমি যেটা বুঝি যে এখন যেটা রাজনীতির প্রেক্ষাপটে যে অবস্থায় আসছে, এটা কিন্তু সংবিধানের পরিবর্তন থেকে উত্থিত হয় নাই। এই প্রেক্ষাপটটা সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এটা করতে হয়েছে, আপনি যেভাবে বলতে চাচ্ছেন। এবং জনাব শহীদুজ্জামান এখানে তিনি যেভাবে বলছিলেন যে যদি এই যে গ্রহণযোগ্য নয়, এটাকে গ্রহণযোগ্য করার মতো আপনাকে আওয়াজ তৈরি করতে হবে, এটি কাঠামো রয়েছে, একটি প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। অর্থাৎ লেটস এগ্রি টু ডিসএগ্রি, আপনি দ্বিমত হবেন, তার জন্য আপনাকে একমত হতে হবে। সেই একমতের জায়গায় কি আপনারা ছিলেন না? এখানে ওই করিম সাহেবের কথার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আসলে এই সংবিধান, এই পঞ্চদশ সংশোধনী, এটা নিয়ে বাংলাদেশের এতগুলি চ্যানেলে আমার মনে হয় বিগত 2 বছর ধরে মানে এখানে তুলোধুলো করে এখানে এমন মনে পারমাণবিক বিশ্লেষণে গিয়েছে। সুতরাং এখানে ত্রুটি বিচ্যুতি সবকিছুই ছিল। তার মধ্যে হাইকোর্টের যেটা রায় ছিল, যেখানে মূলত প্রশ্ন উঠেছে যে চাইলে আরো 2 বছর রাখার সুযোগ ছিল। এখন যেহেতু ক্ষমতাসীন দলের সংখ্যার গরিষ্ঠতা ছিল, সুতরাং তারা এই জিনিসটাকে তাদের মতো করে নিয়েছে এবং সেই ছকেই সংবিধানকে রেখে বিরোধী দল ছাড়া, বিরোধী দল বলতে পারি প্রধান বিরোধী দল বলবো, কারণ এখন যে নির্বাচনটা হয়েছে, এখানে 2008 সেই নির্বাচনে যারা তরুণ নতুন ভোটার হয়েছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে এই সরকারকে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তাহলে এবার যারা নতুন ভোটার হল, তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা,
তাদের যে রাইট, ভোটিং রাইটটা, সেই রাইটটাকে তো তারা এক্সারসাইজ করতে পারলো না। এটা যদি জনগণের জন্যই করা হতো, ভোটারকে যে জনগণ মানে ভোটার যদি বলি, আমাদের এই রাজনীতি যেহেতু একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সুতরাং ভোটার মানে হচ্ছে জনগণ। সুতরাং ভোটকে কেন্দ্র করে সবকিছু মূলত। কারণ অঙ্ক হিসাব করে যখন দেখা যায় যে আমি এই ফর্মুলায় গেলে আমি এখানে যেতে পারবো, তখন সেই ফর্মুলায় যাওয়া হয়েছে। এখানে অত তর্ক বিতর্কে না গিয়ে আমি সোজা কথায় যদি বলি, নকল করে লিখলেও কিন্তু পাস, পরীক্ষার খাতা থেকে পাস হয়ে যায়। সুতরাং এখানে ভোট হয়েছে মেধার যাচাই। যদি তার বই পরীক্ষা যদি এই কথাটা বলি যে এখানে 40% ভোট তো মানুষ দিয়েছে, এখানে ভোট দিতে মানুষকে বাধা দেওয়া হয়েছে, এটি কিভাবে আপনি দেখলেন যে ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায় সে লক্ষ্যে এখানে সহিংস কর্মসূচি দেওয়া হয়েছে? এটা এই সহিংস বললে এটার পিছনে আবার সেই দীর্ঘ 1 বছরের এই পুরানো কাশুনি থাকতে হবে। কারণ সহিংসতাটা এমনি আসেনি, এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ 18 দলীয় জোট এটাতে আন্দোলনে ছিল, এবং তারা যখন থেকে এই আইনটা পাশ করা হয়, মূলত যে কমিটি করে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়ার কোনো কথা ছিল না। এটা কিন্তু কমিটি করা হয়েছিল সংঘর্ষ এই বিষয় নিয়ে। সেই কমিটির কিন্তু মেজরিটি সবাই বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু হ্যাঁ রিফরমেশন হতে পারে কিছুটা, এটা যেটা বলেছেন উনি, যুগের চাহিদা, সময়ের চাহিদা অনুযায়ী যে কোনো কিছু রিফর্ম হতে পারে, কিন্তু আমার মাথা ব্যথা, আমি মাথা কেটে ফেলে দিব, এটা আমার কাছে মনে হয় এই লজিকটা একদম। এইখানে আমি যদি আনসার করেন মহোদয়, আপনি যদি বলেন যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা কার দায়িত্বে পাবে? আমি আসলে আমার ভাইয়ের সাথে আমি একমত হতে পারছি না। এই জন্য মাথা ব্যথা এই কথাটা আসলে আমি কিভাবে বুঝছি, আমি নিচ্ছি যে সংবিধানের যে ক্লজে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, রায়ের মূল ব্যাখ্যাটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক কনসেপ্টটা গণতন্ত্রের মানুষের ক্ষমতায়নের পরিপন্থী। তাহলে মাথা ব্যথার কি জন্য? আমি কি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, না গণতন্ত্রের যে মূল চাহিদা মানুষের জনগণের ক্ষমতা, ভোটের অধিকার, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন হবে, সরকার পরিচালনা হবে, এই যে কনসেপ্টটা, তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টের বিরুদ্ধে বলে রায় দিয়েছে। এখন আমরা তো ওই তত্ত্বাবধায়ক দুটো ইলেকশন কিন্তু করার সুযোগ ছিল। আমি বলছি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যেটা এটা গণতান্ত্রিক মূল নীতির যে পরিপন্থী, এই নীতিকে পরিবর্তন করে গণতান্ত্রিক পথে যদি সরকার চালাতে হয়, একটা পরিবর্তন আনতে হবে। মাথা কেটে ফেলে না। অর্থাৎ আপনাকে যদি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধি ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে আপনাকে একটা পরিবর্তন আনতে হবে। তো রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দায়িত্বটা নিয়েছেন যে আমি পরিবর্তনটা শুরু করব। কাউ শুরু করতে হবে। যখন আওয়ামী লীগের নেতৃত্বে যখন এই দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীনতা সংগ্রামে আসে, বঙ্গবন্ধু বলছিল যে আমি স্বাধীনতা সংগ্রামে আমি দায়িত্ব নিলাম। সেইভাবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং ঐক্যবদ্ধ করে তিনি এই দেশের স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর সেই সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনিও মনে করেছেন যে গণতান্ত্রিক পথে দেশ চালানোর জন্য একটা স্টেপ, একটা পদক্ষেপ নিতে হবে। আমি সেই পদক্ষেপটা শুরু করার পরে দেশের মানুষ, বিরোধী দলের সবাই বলছিল আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে স্যার আমরা মানব না, বিরোধী দল তাই বলবে। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বললেন যে আমি সংবিধানের বাইরে এক চুলো নড়ব না। দুইজন দুই মিনিটে অবস্থান করছেন, কিন্তু যখন কথাবার্তায় আলাপ আলোচনার পরে নেত্রী একটা সিদ্ধান্ত নিলেন, তিনি এক চুল নড়বে না বলছিলেন, কিন্তু উনি এক চুল না, এক সমুদ্র পার হয়ে এসে বলছেন যে না আসেন তাহলে সবাই মিলে একটা আলোচনা করে একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা নির্বাচন পরিচালনা করি, তবুও আমরা গণতান্ত্রিক পথে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালনা, সর্বদলীয় সরকার। উনি যেটা বলছেন যে একচুয়ালি নর্মাল তার কিন্তু এক সমুদ্র পার হয়ে চলে আসছে, কিন্তু বিএনপি তার সেই ইগো থেকে তারা আসরে আসেন, যার কারণে উনি যেটা বলছেন যে আমাদের যে নতুন ভোটাররা তারা ভোটের অধিকার
তারা প্রতিষ্ঠিত করতে পারে না।